নমস্কার বন্ধুরা, বাংলা শুভ নববর্ষ। আমি সুজন ঘোষ, বহির্গাছি হাই স্কুলের সংস্কৃত শিক্ষক। বর্তমান এই উন্নত প্রযুক্তির যুগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটি ভিডিও নির্মাণ করে দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের পড়ুয়াদের পাঠদানের জন্য আমি এই প্রচেষ্টা শুরু করলাম। তাই অত্যন্ত বিনয়ের সাথে জানাই, আমার এই প্রচেষ্টায় যদি কোনো ছাত্রছাত্রী বা সংস্কৃত প্রেমী হৃদয় সামান্যতম উপকৃত হয়, তাহলে আমার এই কাজকে সার্থক মনে করব। যাই হোক, আজকের এই ভিডিওটির শিরোনাম অন্তর্জালেন সংস্কৃতম। অন্তর্জালেন কথাটির অর্থ হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সংস্কৃত শিক্ষা। তো মূল বিষয় যেটা, আজকের পাঠ্যক্রম উচ্চ মাধ্যমিক সংস্কৃত পাঠ্যক্রমের অন্তর্গত টেক্সট আর্যভট্ট বর্ণনম, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রমে যে টেক্সচুয়াল এবং গ্রামার পোর্শন রয়েছে, তার টেক্সচুয়াল পোর্শনের দুটি গদ্য, দুটি পদ্য এবং একটি নাটক নির্দিষ্ট করা হয়েছে। তারই মধ্যে প্রথম যে গদ্যটি নির্বাচিত তার নাম আর্যাবর্ত বর্ণনম। এটি কবি ত্রিবিক্রম ভট্ট বিরচিত চম্পুকাব্য নলচম্পু, তার প্রথম উচ্ছ্বাস আর্যাবর্ত বর্ণনম। তো আর্যাবর্ত বর্ণনম কী বলা হল? নলচম্পুর গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে, আর্যাবর্ত বর্ণনম। তা চম্পু জিনিসটা কি? চম্পু হচ্ছে প্রাচীন সংস্কৃত যে লৌকিক সাহিত্য, সেখানে সমগ্র কাব্য সাহিত্যকে মূল দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি গদ্যকাব্য, একটি পদ্যকাব্য। তৃতীয় যে কাব্যটির কথা আমরা পরবর্তীতে জানতে পারি, ভরতমুনি যার আবিষ্কর্তা বা সৃষ্টিকর্তা, দৃশ্যকাব্য। অর্থাৎ কাব্যের মূল তিনটে ভাগ পাওয়া গেল, একটি গদ্যকাব্য, একটি পদ্যকাব্য, একটি দৃশ্যকাব্য বা নাটক। তো এদের অতিরিক্ত পরবর্তী সাহিত্যে বা পরবর্তীকালে সাহিত্যে সংযুক্ত আরেকটি ভাগের কথা আলঙ্কারিকরা লক্ষ্য করেন, সেটিকে বলা হচ্ছে চম্পুকাব্য। চম্পুকাব্য কেমন? বলছে গদ্য এবং পদ্য মিশ্রিত যে কাব্য, সেটাকে চম্পুকাব্য বলা হয়। বিখ্যাত আলঙ্কারিক সাহিত্য দর্পণকার বিশ্বনাথ বলেছেন, গদ্য পদ্যময়ম কাব্যম চম্পুর ইতি অভিধীয়তে। অর্থাৎ গদ্য এবং পদ্য মিশ্রিত যে কাব্য, তাকেই বলা হচ্ছে চম্পুকাব্য। তো এরকম চম্পুকাব্যের সন্ধান পরবর্তীকালে অনেকগুলি পাওয়া যায়, যেমন রামায়ণ চম্পু। ত্রিবিক্রম ভট্ট, বর্তমান যে আলঙ্কারিক কবির পরিচয় আমরা দিচ্ছি, তার নাম হচ্ছে ত্রিবিক্রম ভট্ট। সেই ত্রিবিক্রম ভট্ট বিরচিত নলচম্পু কাব্য। এই নলচম্পু কাব্যের উৎসটা কোথায়? বলছি, নলচম্পু কাব্য মহাভারতে নল ও দময়ন্তী একটি প্রচলিত কাহিনী, বন পর্বের রাজা নল এবং দময়ন্তীর প্রেম কাহিনী অবলম্বনে রচিত একটি কাহিনী। সেই কাহিনী অবলম্বনে রচিত নলচম্পু কাব্য। সেই নলচম্পু কাব্যেরই অংশ আর্যাবর্ত বর্ণনা। এই চম্পুকাব্যটি বা এই নলচম্পু কাব্যটি মোট 7টি উচ্ছ্বাসে রচিত। তার প্রথম উচ্ছ্বাস, যেটা শুরুতেই প্রয়োজনীয় গ্রন্থর মঙ্গলাচরণের পরে যে একটি দেশের বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনাটার নাম আর্যাবর্ত বর্ণনা। সেটি আমাদের পাঠ্যাংশ রূপে নির্বাচিত। তো পাঠ্যাংশ পড়ার আগে আমাদের কবি সম্পর্কে বা কবি পরিচিতি সম্পর্কে সংক্ষেপে দু একটি কথা জেনে রাখা ভালো। বিশেষ করে প্রাচীন সংস্কৃত সাহিত্যে বিভিন্ন কবি বা স্রষ্টাদের সম্পর্কে
বিভিন্ন তথ্য অজানায় রয়ে গেছে। কারণ তৎকালীন যুগে প্রচলিত ধারণা ইহলৌকিক জীবন সম্পর্কে ভারতীয়রা খুব একটা বেশি উৎসুক ছিলেন না। তারা পারলৌকিক জীবন নিয়ে বেশি উৎসুক ছিলেন। ফলে তাদের নাম বা বংশ পরিচয়, তাদের সৃষ্টিতা কোথাও কখনো লিপিবদ্ধ করেননি। কিন্তু বিভিন্ন রাজাদের লিপি বা প্রশস্তিতে বা রাজরাজাদের কাহিনীতে পরোক্ষভাবে তাদের নাম উঠে এসেছে। তো এক্ষেত্রে ব্যতিক্রম স্মৃতি বিক্রম ভট্ট। তার সংক্ষিপ্ত পরিচয় আমরা পাই যে তিনি খ্রিস্টীয় 10ম শতকে, এক অভিলেখ থেকে জানা যায় 915 খ্রিস্টাব্দে তার জন্ম। তিনি এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন, শাণ্ডিল্য ব্রাহ্মণ বংশে। কর্মসূত্রে তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশীয় রাজা ইন্দ্ররাজের সভাকবি। এবং কথিত আছে সংস্কৃত কবি বা সাহিত্যিকদের সম্পর্কে যে কিংবদন্তি প্রচলিত আছে, যেমন আমরা কালিদাসের সম্পর্কে জেনেছি যে স্বয়ং সরস্বতীর বরে নাকি তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তেমনি কবি ত্রিবিক্রম ভট্ট স্বয়ং সরস্বতীর কৃপায় পাণ্ডিত্য অর্জন করেন এবং তিনি নলচম্পু কাব্যটি রচনা করেন। যদিও এই কাব্যটি একটি অসম্পূর্ণ কাব্য। তার এই কাব্য ছাড়াও অপর একটি চম্পু কাব্যের পরিচয় আমরা পাই, সেটি হল মাদালসা চম্পু। যাই হোক, এই নলচম্পুর উৎস তাহলে আমরা জানলাম মহাভারতের মূল নল এবং দময়ন্তীর কাহিনী, এবং সেটাকেই অবলম্বন করে রচিত নলচম্পু। তারই প্রথম উচ্ছ্বাস আমাদের আর্যাবর্ত বর্ণনাম। তা মূল নলচম্পু কাব্যে বা আর্যাবর্ত বর্ণনামের কিছু রচনাশৈলী বা লিখনশৈলী আমরা লক্ষ্য করেছি। সেটা কি? প্রথমত, যদিও একটা প্রেমমূলক কাহিনী, তবু কবি নিজস্ব প্রতিভায় এখানে একটি দেশের বা ভারতবর্ষের একটি জনপদের একটা অপূর্ব শ্রুতিনন্দন বর্ণনা দিয়েছেন। ব্যাকরণগত দিক থেকে তার এই রচনার গদ্যে দীর্ঘ সমাসবদ্ধ পদের তিনি ব্যবহার করেছেন। তৎকালীন যুগে বিভিন্ন প্রাচীন সাহিত্যিকরা তাদের রচনাকে অত্যন্ত জটিল এবং কষ্টসাধ্য করে তোলার ব্যাপারে নিজেদের পাণ্ডিত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সেই কারণে দীর্ঘ সমাসবদ্ধ পদের ব্যবহার আমরা অপর কবি সাহিত্যিকদের রচনাও লক্ষ্য করি, যেমন শ্রীহর্ষের নৈষাদচরিত, বাণভট্টের হর্ষচরিত, এরকম প্রাচীন অনেক সাহিত্য আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? তার এই রচনায় প্রচুর পরিমাণে শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের আদি ব্যবহার লক্ষ্য করা যায়। অর্থাৎ তিনি তার পাণ্ডিত্যের বা অলঙ্কার প্রয়োগের পাণ্ডিত্যের একটা পরিচয় এই কাব্যে দিয়েছে। তারই লেজ ধরে বলা যায় তার রচনায় দ্ব্যর্থক পদের, অর্থাৎ একটা পদের দুটি অর্থ, অর্থাৎ একটি মাত্র পদ প্রয়োগ করে তার দুটি অর্থ ব্যবহার করার চেষ্টা তিনি করেছেন, যাকে আমরা শ্লেষ বলেও জানি। অর্থাৎ অপূর্ব শ্লেষাত্মক এবং বুদ্ধিদীপ্ত ভাষায় বর্ণিত কবির এই বর্ণনা। আর এই পাণ্ডিত্যের ব্যাপারে কবি স্বয়ং নিজেই বলে গেছেন, কিং কবিস্তন কাব্যেন কিং কাণ্ডেন ধনুষ্মত ফরস্য হৃদয়ে লগ্নং ন ঘূর্ণয়তি যশিরা। বলছে তিনি কি কবি, যার কাব্য পড়ে কেউ ঘুমিয়ে পড়তে পারে, বা যার কাব্য পড়ে কারোর মাথা না ঘুরে যায়, তিনি বা কী বা কবি। সুতরাং এইভাবে যার পাণ্ডিত্য বা তার আত্মনির্ভরতা যার এত তুঙ্গে, তার রচনা যে অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য হবে বা পড়া অত্যন্ত কষ্টসাধ্য হবে বলার অপেক্ষা রাখে না। যদিও তার মধ্যে সুন্দর বর্ণনা এবং অলঙ্কারের সুষমা পুরো মাত্রায় বর্তমান।
তো এখন প্রশ্ন হলো, এই আর্যাবর্ত কথাটি কী, বা এরকম নামকরণই বা হলো কেন পাঠ্যাংশটা? বলছে আর্যাহা আবর্তন্তে জায়ন্তে বা ইয়স্মিন দেশে আর্যাবর্ত। অর্থাৎ আর্য কথাটা মনে হচ্ছে বিশিষ্টজন বা ভদ্রলোক। এর একটা আবার ইতিহাস বা প্রেক্ষাপট রয়েছে। যদি আমরা জানি, প্রাচীন ভারতবর্ষের উত্তরাবর্তে, বিশেষ করে মধ্য এশিয়ার শিরোডাল পর্বতের পশ্চাৎভাগ থেকে একটি বিশেষ জনজাতি ভারতবর্ষে এসে বসবাস শুরু করেন। তাদেরকে আমরা আর্য জনজাতি বলে জানি। আর এই দেশেও যারা প্রাচীন জনজাতি, তাদেরকে আমরা অনার্য বলে জানি। তো এখানে আর্য কথাটির অর্থ হচ্ছে বিশিষ্ট ভদ্রজন। তাই বিশিষ্ট ভদ্রজনেরা যেখানে পুনঃ পুনঃ বসবাস করেন বা জন্মগ্রহণ করেন, তাকেই আর্যাবর্ত বলা হচ্ছে। এরই আবার প্রাচীন শাস্ত্রে একটি লক্ষণও আছে আর্যাবর্তে, বা একটা ভৌগোলিক সীমানা নির্দিষ্ট করা আছে। সেটা কীরকম, যে উত্তরে হিমালয় থেকে মধ্যভাগে বিন্ধ্যাচল পর্যন্ত এবং পূর্ব সমুদ্র থেকে পশ্চিম সমুদ্র পর্যন্ত বিস্তৃত যে ভূখণ্ড, তাকে আমরা আর্যাবর্ত বলে জানি। তো সেই আর্যাবর্তের যে বর্ণনা, আর্যাবর্তস্য বর্ণনম, আর্যাবর্ত বর্ণনম, এইভাবে নামকরণটাকে সিদ্ধ করা হচ্ছে। আমরা এখন মূল পাঠে যাব। তো মূল পাঠটাকে প্রথম যে স্ট্যাঞ্জা বা প্রথম যে পাঠ্যাংশের যে প্রথম অংশটুকু, স্তবকটুকু, সেটাকে আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি এবং তার শব্দার্থ সহিত বিসন্ধি পাঠে যে অর্থ বঙ্গানুবাদ, সেটাকে পরিষ্কার করার চেষ্টা করেছি। ক্রমান্বয়ে প্রতিটি অংশ বা প্রতিটি ভাগ আমি পাঠ করছি। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য, তোমরা মূল পাঠ বলে যেখানে লেখা রয়েছে তার পাশে প্রত্যেকটা শব্দর নিচে আঙুল দিয়ে দিয়ে আমার পাঠটাকে শুনবে এবং অর্থ অনুধাবন করার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে পরবর্তীকালে, যদি আমি কোনো রকমভাবে এর জিজ্ঞাসা পাই বা জিজ্ঞাসা আমার কাছে পৌঁছায়, তাহলে আমি অন্যান্য আলোচনায় পরিষ্কার করব। কী বলছে মূল পাঠে? অস্তি সমস্ত বিশ্বম্ভরা ভোগ ভস্বাল ললাম লীলায়মানঃ সমান সেব্যতয়া নাকলকস্য গ্রাম্য কবি কথাবন্ধ্য ইব নিরসস্য মনোহর ভীম ইব ভারত অলঙ্কার হুতঃ অগ্রণী সর্ববিষয়ানাম। অর্থাৎ অস্থি, অস্থি মানে ছিল। কী ছিল, কোথায় ছিল? তো প্রথমে একটা ক্রিয়াপদ দিয়ে শুরু করলো। তো সংস্কৃতের ক্ষেত্রে মূল সমস্যা বা মূল বৈশিষ্ট্যটা এরকম, যে আমরা যেমন ইংরেজিতে একটা সিনট্যাক্স থাকে বাক্যে, অন্য জায়গায় বলা ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ কর্তা ক্রিয়া কর্ম। বাংলার ক্ষেত্রে কর্তা কর্মক্রিয়া। তো সংস্কৃতে এরকম বাধ্যবাধকতার কোনো নিয়ম বাধা নেই। অর্থাৎ আমি কর্তা আগে বসাতে পারি, ক্রিয়া আগে বসাতে পারি, কর্ম আগে বসাতে পারি। এটা বর্ণনার উপর নির্ভর করবে, তাতে কিছু যায় আসে না। কারক সম্পর্ক ঠিক থাকলেই বাক্য সম্পূর্ণ। তো অস্থি মানে ছিল একটা ক্রিয়াপদ। কী ছিল? তো এই বর্ণনাটা এখানে আমি একটা 5টা ভাগে ভাগ করে নিয়েছি, বলছি একটা স্ট্যাঞ্জা। আর এই একটা স্ট্যাঞ্জার কথা বলা হচ্ছে, স্ট্যাঞ্জাটা একটা মাত্র বাক্যে সম্পূর্ণ, যেটা 5টা অংশ নিয়ে গঠিত। অর্থাৎ আসলে এই বলছিলাম প্রথমেই যে কবিরা তাদের পাণ্ডিত্য প্রকাশ করেছে দীর্ঘ বাক্য, দীর্ঘ সমাসবদ্ধ পদের ব্যবহারে। তারই নমুনা এই আর্যাবর্তের পাঠ্যাংশের প্রথম বাক্যটি। তাই প্রথম বাক্যের সম্পূর্ণ অর্থ আমাদেরকে অনুমানে করে নিতে হবে। কেমন? যে অস্থি ছিল, কী ছিল, সেটা শেষ অংশের শেষে গিয়ে পাওয়া যাবে যে আর্যাবর্ত নামও দেশ, অর্থাৎ আর্যাবর্ত নামে একটা দেশ ছিল। এই বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে। তার কী কী বৈশিষ্ট্য ছিল আর্যাবর্তের? যে সমস্ত বিশ্বম্ভরা ভোগ, সমস্ত মানে সমগ্র, বিশ্বম্ভরা মানে সমগ্র পৃথিবীর, ভোগ অর্থাৎ যা কিছু ভোগ্য বস্তু বা ভোগৈশ্বর্য, যা কিছু ভোগ, ভাস্বল অর্থাৎ তাদের মধ্যে যা উজ্জ্বল, ললাম লীলায়মান, অর্থাৎ ললাম কথাটি অর্থ সৌন্দর্য বা সুন্দর, লীলায় মানে শোভাযুক্ত, সমান ও সেব্যতয়া, সমান মানে সমান বা তুল্য, সেব্যতয়া নাকলোকস্য, নাকলোক অর্থাৎ স্বর্গলোক, ন অপনাক অর্থাৎ স্বর্গলোকের সমান সেবা বা উপভোগযুক্ত। কার বর্ণনা দেওয়া হচ্ছে? আর্যাবর্তের।
অর্থাৎ আর্যাবর্ত ছিল সমগ্র পৃথিবীর মধ্যে সমস্ত ভোগৈশ্বর্য সম্পন্ন, অত্যন্ত উজ্জ্বল, সুন্দর, শোভাযুক্ত, এমনকি স্বর্গলোকের সেবাযুক্ত গ্রাম্য কবি কথাবন্ধ। এই গ্রাম্য কবি কথাবন্ধ কথার অর্থ কী? গ্রাম্য কবি অর্থে তৎকালীন যুগে কবিদের একটা শ্রেণীবিভাগ হচ্ছে গ্রাম্য কবি। কবি সাহিত্যিকদের বা আলঙ্কারিকদের বিবেচনায় কবিকে কয়েকটি ভাগে ভাগ করা যেত। কাউকে সুকবি বলা হতো, কাউকে বা কুকবি বলা হতো। এরকমই একটা ভাগ ছিল গ্রাম্য কবি, অর্থাৎ তথাকথিত সাধারণ শ্রেণীর বা নিম্ন শ্রেণীর কবি যাদের মধ্যে আলংকারিক জ্ঞান বিশেষ ছিল না, যারা ব্যাকরণে অভিজ্ঞ থাকতেন না, যারা শব্দশাস্ত্রে অতটা বিচক্ষণ ছিলেন না, তাদের সহজ সরল রচনার জন্য তাদেরকে বলা হতো গ্রাম্য কবি। তো গ্রাম্য কবিদের রচনাটার বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত সহজ সরল, তার মধ্যে রসবোধ বা রসপ্রয়োগ খুব একটা বেশি লক্ষ্য করা যেত না। তো সেই গ্রাম্য কবিদের কথাবন্ধ অর্থাৎ রচনার মতো, ইব কথাটির অর্থ হচ্ছে মতো, সাদৃশ্যবাচক একটি শব্দ ইব, এটা আমরা উপমার ক্ষেত্রে ব্যবহার করেছি ইব। আর নিরসস্য মনোহর, অর্থাৎ গ্রাম্য কবিদের রচনার যেমন নিরস কথাটার অর্থ বেরসিক, যার মধ্যে রস নেই। এই রস অন্য অর্থে নয়, সাহিত্যের যে নবরসের কথা বলা হয়, শৃঙ্গার, ভয়ানক, বীভৎস, করুণ, এই সমস্ত হাস্য ইত্যাদি, বীর ইত্যাদি রসের কথা বলা আছে। অর্থাৎ এই ধরনের রসবোধ যাদের ছিল না, সেই নিরস ব্যক্তিদের কাছেও বা যাদের কাছে কোনো শাস্ত্রজ্ঞান বা ব্যাকরণ জ্ঞান ছিল না, তাদের কাছেও যেমন গ্রাম্য কবিদের রচনা মনোহর, ঠিক তেমনই এখানে আবার নিরসস্য কথাটাকে যদি আমরা ভেঙে নিই, এই প্রথমে যে বলেছিলাম যে একই পদের প্রয়োগে দুটি অর্থের যে ব্যবহার, সেই শ্লেষের উদাহরণটা আমরা এখানে পেয়ে যাব। সেটা কি? নিরসস্য। একটা কথা হচ্ছে নিরস অশ্ব, অর্থাৎ নিরস শব্দের ষষ্ঠীর এক বচন হচ্ছে নিরস ব্যক্তির, অর্থাৎ নিরস পাঠকের অর্থ। আরেকটা অর্থ কি? নীর এবং শস্য। নীর অর্থাৎ জল, শস্য অর্থাৎ যে ফসল, তা জল এবং শস্যে পরিপূর্ণ হওয়ার কারণে মনোহর ছিল। কি আমরা আগেই বলেছি, আর্যাবর্ত নামক দেশ। তো এখানে নিরাশস্য কথাটা হচ্ছে সেই শ্লেষের ব্যবহারের মাধ্যমে কবি অলঙ্কারের একটা প্রয়োগ ঘটিয়েছে। তো সে নীর এবং শস্যে পূর্ণ ছিল, জল এবং শস্যে পূর্ণ ছিল, ঠিক যেমন পূর্ণ ছিল এবং জল এবং শস্যে পূর্ণ থাকায় মনোহর বা সুন্দর ছিল, ঠিক যেমন গ্রাম্য কবিদের রচনা নিরস ব্যক্তির কাছে মনোহর থাকে তেমনই। তারপরে আবার বলছি ভীম ইব ভারত অলঙ্কার বলছে। আবার ভারত অর্থাৎ মহাভারতের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ মহাভারতে যেমন সমগ্র চরিত্রের মধ্যে বলা হয় ভীম যেমন মহাভারতের অলঙ্কার ছিল, ঠিক তেমনই সমগ্র ভারতবর্ষের মধ্যে অলঙ্কার স্বরূপ ছিল আমাদের এই আর্যাবর্ত। এর সঙ্গে আবার কি বলেছে? অগ্রণী সর্ব বিষয়ানাম, এমনকি সমগ্র বিষয়ের অগ্রণী ছিল এই দেশ। তো এখানে ওই যে দুটি পদের ব্যবহার রয়েছে, নিরসস্য এবং ভারত অলঙ্কারভূত, এই ভারত কথাটি একই শব্দের প্রয়োগে দুটি অর্থ, একবার ভারতের পক্ষে ভারতবর্ষ আসছে, আর একবার আসছে কি ভারত অর্থে মহাভারত। দুটো পক্ষকে যদি আমরা ভাগ করে নিই, একটি অর্থ পাবো আর্যাবর্তের পক্ষে, আরেকটি অর্থ পাবো অপর তুলনার একটি পক্ষে। যেমন নিরসস্যর ক্ষেত্রে যদি আমরা আর্যাবর্তের পক্ষে অর্থটা ধরি, তাহলে দেখা যাবে নীর এবং শস্যে পরিপূর্ণ। আবার যদি কবি বা সাহিত্যের পক্ষে ধরে নিই, সেটার অর্থ হবে নিরস ব্যক্তি। ভারত অলঙ্কারের ক্ষেত্রে যেটা হবে, ভারতটা একবার আসবে মহাভারতের পক্ষে, আবার আর্যাবর্তের পক্ষে দেশ ভারত অর্থে আসবে। এই হচ্ছে আমাদের প্রথম স্ট্যাঞ্জার বর্ণনা, প্রথম স্ট্যাঞ্জার প্রথম পার্টের বর্ণনা। এখানে আমাদের কাজকে প্রত্যেকটা শব্দ কেটে 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 তার অর্থগুলো মনে রাখতে হবে। যদি কোনো সন্ধি থাকে, সেই সন্ধি ভেঙে পড়তে হবে। আপাতত এখানে যেমন ভারত অলঙ্কারভূত, ভারতযুক্ত অলঙ্কারভূত, ভারত অলঙ্কারভূত, শব্দার্থের মধ্যে নাকলোক অর্থাৎ স্বর্গলোক, লীলাম অর্থাৎ লীলায়মান অর্থাৎ শোভাযুক্ত, ললাম মানে সুন্দর, আর বিশেষ কিছু এখানে নেই। এইভাবে আমাদের শর্ট কোশ্চেনের জন্য বা ছোট প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিষয়ের যে মূল টেক্সট, তার প্রতিটা শব্দ, প্রতিটা ব্যাকরণগত বৈশিষ্ট্য,
তার ভাবগত বৈশিষ্ট্য, অলঙ্কারগত বৈশিষ্ট্য খুঁটিয়ে পড়তে হবে, এবং তার পরবর্তীতে যখন সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, যখন আর্যাবর্তের বর্ণনা চাইবে, তখন আমাদের তার ভূমিকাটাও এখান থেকে তৈরি করে নিতে হবে, যে কীভাবে বর্ণনাটা শুরু করছেন, কবি কী দিয়ে বর্ণনা শুরু করছেন ইত্যাদি। এরপরে আসছে অনূদিত ব্যাকরণ ইব অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ সবর্ণ বিকার পশুপন্থী জটাবন্ধ ইব বিকশিত কনক কমল কুবলয়োচ্ছলিত রজ পুঞ্জ পিঞ্জরিত হংস অবতংশয়া। অর্থ কেটে কেটে অর্থ করতে হবে। অনধিত অর্থাৎ ন অধীত, অর্থাৎ যিনি পড়েননি। অধিপূর্বক এই যুক্ত ত প্রত্যয় করলে হয় অধীত, অর্থাৎ যিনি পড়েননি, অধ্যয়ন করেননি। ব্যাকরণ অর্থাৎ ব্যাকরণ শাস্ত্র যিনি পড়েননি বা ব্যাকরণ গ্রন্থ যিনি পড়েননি, তার ক্ষেত্রে ইব মানে মতো, যেমন অদৃষ্ট প্রকৃতি নিপাত, অর্থাৎ তার ক্ষেত্রে যেমন অদৃষ্ট বা অদেখায় থেকে গেছে, অর্থাৎ অপাঠ্যই থেকে গেছে বা অপঠিতই থেকে গেছে। যে পড়বে না তার তো অদেখায় থেকে যাবে। কী অদেখা থেকে গেছে? ব্যাকরণ শাস্ত্রের 5টি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। কী কী? প্রকৃতি, নিপাত, উপসর্গ, লোপ, বর্ণবিকার। এই 5টি ব্যাকরণের বিষয় আমরা জানিও, যেটা ব্যাকরণের মূল ব্যাকরণ পাঠটা করেছি বা বাংলাতেও আমরা পড়েছি, যে প্রকৃতি অর্থাৎ শব্দের বা ধাতুর যে মূল অংশ সেটাকে আমরা, বা মূল কাণ্ড সেটাকে আমরা প্রকৃতি বলি, বা উৎসটাকেই প্রকৃতি বলি, স্টেম বলা হয়। নিপাত অর্থাৎ অব্যয়, উপসর্গ যা কিনা ধাতু আগে বসে ক্রিয়াপদের গঠনের ক্ষেত্রে, লোপ অর্থাৎ বর্ণলোপের কথা জানি, আর বর্ণবিকার অর্থাৎ বর্ণ বিপর্যয়ের কথা। এগুলো ভাষাতত্ত্বে বা ব্যাকরণে আমরা লক্ষ্য করে থাকি। প্রাচীন ভাষাতত্ত্ব বা প্রাচীন যে মহাভাষ্য, সেখানেও এই 5টি বিষয়ের কথাই উল্লেখ করা আছে। তো সেই বলা হচ্ছে যে ব্যাকরণ যিনি পড়েননি তার ক্ষেত্রে যেমন এই 5টি বিষয় অদেখা, এটাও তুলনার্থে কবি প্রয়োগ করেছেন, ঠিক তেমনই এই আর্যাবর্তের পক্ষে অর্থটা হবে যে এখানে কোনো প্রকৃতি নিপাত অর্থাৎ প্রজাদের বংশলোপ, নিপাত মানে লোপের কথা বলা হচ্ছে, বা বংশ বিপর্যয়। উপসর্গ, এই উপসর্গ কথাটা অনেকটা আঞ্চলিক ভাষায় বা চলিত ভাষায় উপসূক্ষ্ম বা উপসর্গ এই ধরনের কথা আমরা শুনে থাকি, যার অর্থাৎ ভূত প্রেত ইত্যাদির যে উদ্ভব সেগুলোকে উপসর্গ বলা হয়। তো সেই ভূত প্রেতের উপদ্রব। লোভ অর্থাৎ কোনো ধরনের দায়িত্ব বা ধর্মলোপের কথা এখানে বলা হচ্ছে। বর্ণবিকার অর্থাৎ তখনকার দিনে প্রাচীন ভারতবর্ষে বর্ণ ব্যবস্থার দারুণ ঘনঘটা ছিল। তো সেই বর্ণ ব্যবস্থার মধ্যে কোনো বর্ণ বিপর্যয় তখনকার দিনে কাম্য ছিল না। তো সেই বর্ণ বিপর্যয়ও বা বর্ণবিকারও এই আর্যাবর্তে অদৃষ্ট ছিল, অর্থাৎ আর্যাবর্তে এই সকল আদিদৈবিক আদিভৌতিক বিষয়ের কোনো অবস্থান ছিল না, অর্থাৎ এই ধরনের কোনো বিপর্যয় বা খারাপ অশুভ কিছু ইঙ্গিত আর্যাবর্তে ছিল না। তাহলে কী হচ্ছে, যে ব্যাকরণের অর্থটা এরকম হবে যে ব্যাকরণে অনভিজ্ঞ লোক বা অপঠিত লোক যেমন প্রকৃতি, নিপাত, উপসর্গ, লোভ এবং বর্ণবিকার এই 5টি বিষয় কখনো দেখেননি, ঠিক তেমনি আর্যাবর্তেও এই বংশলোপ বা প্রজা ধ্বংস, উপসর্গ, ভূতপ্রেতের আবির্ভাব বা ধর্মলোপ বা বর্ণবিকার লক্ষ্য করা যেত না। তারপর কি? পশুপতি জটাবন্ধ হইব। পশুপতি অর্থাৎ আমরা পশুনাংপতি, পশুদের পতি, শিবকে পশুপতি বলা হয়। সেই পশুপতির জটাবন্ধের মতো, অর্থাৎ পশুপতি বা শিবের মাথায় যে জটা রয়েছে সেই জটার মতো বিকশিত কনক কমল কুবলয় ছলিত রজ পুঞ্জরিত হংস অবতংশয়া, অর্থাৎ বিকশিত অর্থাৎ প্রস্ফুটিত কনক কমল অর্থাৎ স্বর্ণকমল বা সোনার বনের যে পদ্ম, কুবলয় অর্থাৎ নীলপদ্ম, এদের থেকে উচ্ছলিত অর্থাৎ তার থেকে ঝরে পড়া রজপুঞ্জ অর্থাৎ পরাগ। রজ কথাটার অর্থ হচ্ছে পরাগ, ফুলের যে পুষ্প পরাগ থাকে সেই পরাগ, তার দ্বারা পিঞ্জরিত অর্থাৎ পরাগের দ্বারা পরাগায়িত বা পরাগ গায়ে মেখে থাকলে অবস্থা হয় কাদের? হংস অবতংশায়, সেই হংসদের বা হংসস্বরূপ অলঙ্কারের দ্বারা। এটা বর্ণনা চলছে পরের অংশে, শেষ হলো না। অর্থাৎ কীরকম হবে, যে
পশুপতি অর্থাৎ শিবের মাথায় যে জটাজাল, সেই জটাজালের মতো প্রস্ফুটিত স্বর্ণপদ্ম এবং নীলপদ্মের উচ্ছ্বলিত পরাগরেণুর দ্বারা রঞ্জিত হংসযুক্ত হয়ে পরবর্তী বর্ণনা রয়েছে। এগুলো প্রত্যেকটা আমরা অলঙ্কার উপমার বর্ণনা পাচ্ছি এবং এখানে কারোর বিশেষণ উল্লেখ করা হচ্ছে। কার বিশেষণ সেটা উল্লেখ করা হচ্ছে, কার বিশেষণ সেটা পড়া রয়েছে। তো সে হংসযুক্ত। এরপরে কি প্রচুর চলচকর চক্রপাক করণ্ডব মণ্ডলী মণ্ডিত তীরয়া ভগীরথ ভূপাল কীর্তি পতাকায়া স্বর্গ গমন সোপান বিথীয়মান রিঙ্গোত্তরঙ্গয়া গঙ্গয়া পুণ্য সলিলৈ প্লাবিতশ্চন্দ্রভাগালঙ্কৃত একদেশশ্চ। অর্থাৎ প্রচুর অর্থাৎ চলমান, চকর এক ধরনের পাখি তৎকালীন ভারতবর্ষের, চকর পাখি, চক্রবাক, করণ্ডব অর্থাৎ সারস, মণ্ডলী অর্থাৎ এই সমস্ত দলযুক্ত, মণ্ডিত অর্থাৎ শোভাযুক্ত, তীরয়া অর্থাৎ তীর বিশিষ্ট। কিসের তীর বলা হচ্ছে? ভগীরথ ভূপাল কীর্তি পতাকায়, অর্থাৎ রাজা ভগীরথ বা ভগীরথের পৃথিবী বিজয়ের কীর্তিস্বরূপ বা কীর্তির পতাকারূপ যে স্বর্গ গমন সোপান বিথীয়মান, অর্থাৎ স্বর্গে গমনের বা ভগীরথের স্বর্গ গমনের সোপান স্বরূপ তরঙ্গমান, বিথীয়মান মনে হচ্ছে তরঙ্গমান, রিঙ্গত তরঙ্গয়া বা তরঙ্গাযুক্ত, গঙ্গয়া গঙ্গার দ্বারা, গঙ্গয়া শূন্য সলিল, সেই গঙ্গার পুণ্য সলিলের দ্বারা বা জলের দ্বারা প্লাবিত। অর্থাৎ প্রথম থেকে যে বর্ণনাটা এসেছিল যে পশুপতি শিবের মাথায় যে জটাবদ্ধ, সেই জটাবদ্ধের ন্যায় স্বর্ণপদ্ম এবং নীলপদ্ম থেকে উচ্ছ্বলিত, রজপুঞ্জের দ্বারা রঞ্জিত, হংসযুক্ত, প্রচুর চলমান চকর এবং চক্রবাক ও সারসমণ্ডিত তীরযুক্ত ভগীরথের পৃথিবী বিজয়স্বরূপ পতাকা রূপ স্বর্গ গমনের সোপান রূপে বিস্তারিত তরঙ্গযুক্ত গঙ্গার পুণ্য সলিলের দ্বারা প্লাবিত ছিল। আর্যাবর্তের কথায় বলা হচ্ছে না, তার সঙ্গে আরেকটু বর্ণনা দিয়েছে, প্লাবিত চন্দ্রভাগা অলঙ্কৃত একদেশস্য, অর্থাৎ সেই দেশের একদেশ। একদেশ বলতে কোনো একটি অংশ, দেশ কথাটার অর্থ অংশ ব্যবহৃত হয় বা স্থান ব্যবহৃত হয়। তো সেই বিশাল আর্যাবর্ত দেশের একটি অংশ কিনা চন্দ্রভাগা নামে অপর একটি নদীর দ্বারাও অলঙ্কৃত ছিল। অর্থাৎ একাধারে এখানে ভগীরথের পৃথিবী বিজয়ের কীর্তিস্বরূপ যে গঙ্গার বর্ণনা দেওয়া রয়েছে, সেই গঙ্গা দ্বারা যেমন আর্যাবর্ত প্লাবিত, তার মধ্যভাগে যেমন গঙ্গা বিরাজমান স্বর্গগমনের সোপানস্বরূপ, তেমনি এর একটা অংশে চন্দ্রভাগা নদী, ভারতের পশ্চিম প্রান্তে আমরা যেটা রয়েছে জানি, সেই চন্দ্রভাগা নদীর দ্বারাও অলঙ্কৃত ছিল এই আর্যাবর্ত নামক দেশ। তো এখানেও কিছু শব্দার্থ জানতে হবে যে আমরা পড়লাম। তো অনুদিত মানে আমরা জেনেছি যে যিনি কখনো কিছু যিনি পড়েননি তাকে অনুদিত বলা হচ্ছে। পশুপতি অর্থাৎ শিব, কুবলয় অর্থাৎ নীলপদ্ম, কনক কমল অর্থাৎ স্বর্ণপদ্ম, হংস অবতাংশায় মানে হংস রূপ অলঙ্কারের দ্বারা, চক্রবাক মানে চক্রবাক, করণ্ডব মানে সারস পাখি, চন্দ্রভাগা একটি নদীর নাম, গঙ্গা একটি নদীর নাম। এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন কোন নদীর বর্ণনা রয়েছে, তখন বলতে হবে গঙ্গা এবং চন্দ্রভাগা নদীর উল্লেখ রয়েছে। কোন কোন পাখির কথা রয়েছে বলতে হবে হাঁস, চক্রবাক, চকর, সারস প্রভৃতি। এরপরের অংশ বলছে শরণ্য পুণ্যকারিণম আরম রমণীয় কদলী বনস্য ধাম ধর্মস্য আস্পদং সম্পদাম আশ্রয় শ্রেয়সাম আকর সাধু ব্যবহার রত্নানাম আচার্য ভবন আর্য মর্যাদ উপদেশনম আর্যবর্ত নাম দেশ। অর্থাৎ শরণ্য পুণ্যকারিণাম
অর্থাৎ পুণ্যকারী যারা ব্যক্তি তাদের আশ্রয়স্বরূপ আরাম রামণীয়ক কদলীবনস্য, রামণীয়ক অর্থাৎ সুন্দর, কদলীবন অর্থাৎ কলাবন। প্রাচীন ভারতবর্ষে উত্তরাখণ্ডে বা উত্তরাংশে কলাবনের আধিক্য ছিল, তো সেই সুন্দর কলাবনের আরাম অর্থাৎ উদ্যানযুক্ত, ধাম ও ধর্মস্য তার সমস্ত ধর্মের বা ধর্মভূমিরূপে বা ধর্মের আবাসভূমিরূপে পরিচিত সে ধর্মের ধাম স্বরূপ আস্পদং সম্পদাম, সমস্ত সম্পদের আশ্রয়স্বরূপ। প্রাচীন ভারতবর্ষ প্রচুর সম্পদে সম্পন্ন ছিল, আমরা ইতিহাসেও পেয়েছি তার পরিচয়, এবং বিদেশি বিভিন্ন শক্তি আমরা জানি সেই সম্পদ আহরণ করে নিয়ে গেছে। আশ্রয় শ্রেয়সাম অর্থাৎ সমস্ত কল্যাণের আশ্রয়স্বরূপ। আকর সাধু ব্যবহারা রত্নানাম, সাধু অর্থাৎ খুব ভালো কাজে ব্যবহারযোগ্য অর্থাৎ খুব উন্নত কাজে লাগে এমন রত্ন অর্থাৎ মণিমাণিক্যের আকর বা খনিস্বরূপ। আচার্য ভবনাম আর্য মর্যাদা উপদেশ নাম আর্যাবর্ত নাম দেশ, অর্থাৎ আচার্য অর্থাৎ কুলগুরু বা শিক্ষক, সেই শিক্ষকদের ভবনযুক্ত অর্থাৎ গুরুকুলের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ গুরুকুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তৎকালীন আর্যাবর্তে প্রচলিত ছিল। তো সেই আচার্য ভবন বা গুরুদের আর্য মর্যাদা উপদেশযুক্ত অর্থাৎ মর্যাদাপূর্ণ উপদেশের দ্বারা পরিপূর্ণ আর্যাবর্ত নামক একটি দেশ ছিল। এই আর্যাবর্তের বর্ণনা এই বাক্যটা এখানে শেষ করলো, যে কার পরিচয় আমরা এতক্ষণ ধরে দিয়ে গেলাম, আর্যাবর্ত নামক একটি দেশের পরিচয় দিয়ে গেলাম। আরেকবার অর্থটা কী দাঁড়াচ্ছে, অর্থাৎ পুণ্যকারীদের আশ্রয়স্বরূপ, কলাবনযুক্ত বা কলাবনের উদ্যানযুক্ত, ধর্মের ধামস্বরূপ, সম্পদের আশ্রয়স্বরূপ, কল্যাণের আশ্রয়স্বরূপ এবং সাধু বা উন্নত কাজে ব্যবহারযোগ্য রত্নের আকরস্বরূপ, গুরুগণের মর্যাদাযুক্ত উপদেশ সম্পন্ন এই আর্যাবর্ত নামক দেশ ছিল। তো এখানেও কয়েকটি শব্দার্থ, যেমন শরণ্য কথাটা অর্থ হচ্ছে আশ্রয়, রামণীয়ক অর্থাৎ সুন্দর, শ্রেয়সাম শ্রেয়স শব্দ মানে কল্যাণ, তার ষষ্ঠী বহুবচন যে শ্রেয়সাম অর্থাৎ কল্যাণের। এখানে কিছু কিছু শব্দার্থ তুলে দেয় কখনো ব্যাকরণগত প্রশ্ন, শ্রেয়সাম এখানে কোন বিভক্তি হয়েছে, শ্রেয়স শব্দে ষষ্ঠীর অর্থাৎ ষষ্ঠী বিভক্তির বহুবচন রূপ হয়েছে, এটা প্রশ্ন আসলে লিখতে হবে। আস্পদাম এর আবার সমার্থক চাইতে পারে, আস্পদাম অর্থাৎ স্থানম বা স্থান। আকর আকর অর্থাৎ খনি, যা সমার্থক আমরা নিধি বলে জানতে পারি। আরাম অর্থাৎ উদ্যান, উদ্যানম। এরপরে কি বলছে, ইয়স্মিন অনবরত ধর্ম কর্ম উপদেশ শান্ত সমস্ত ব্যাধি ব্যতিকরাহ পুরুষ আয়ুষ্য জীবিনঃ সকল সংসার সুখভাজঃ প্রজাঃ। যস্মিন অর্থাৎ যে দেশে, এখানে আর্যাবর্তের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে আর্যাবর্ত দেশে অনবরত ক্রমাগত ধর্ম এবং কর্মের উপদেশে, আমরা জানি ভারতবর্ষ প্রাচীন ভারতবর্ষ ধর্মকর্মের দেশ, সেই ধর্মকর্মের উপদেশের মাধ্যমে শান্ত অর্থাৎ প্রশমিত বা দূরীভূত সমস্ত ব্যাধি ব্যতিকরা অর্থাৎ সমগ্র বা সব ধরনের ব্যাধি বা রোগ জড়া দূরীভূত হয়েছে। পুরুষ আয়ুষ্য জীবন অর্থাৎ এখানকার পুরুষেরা, পুরুষ অর্থাৎ এখানে লিঙ্গ অর্থে ব্যবহৃত নয়, পুরুষ অর্থাৎ যে কোনো সৃষ্টি বা যে কোনো জীবের কথা, মানুষের কথাই বলা হচ্ছে এখানে। পুরুষ অর্থ মানুষ বা ব্যক্তি মানুষ, অর্থাৎ সমগ্র মানুষই আয়ুষ্য জীবিন্য অর্থাৎ তাদের যে আয়ুষ্কাল, অর্থাৎ সেই অর্থে নির্দিষ্ট তো আয়ুষ্কাল বলা যায় না, অর্থাৎ তাদের আয়ুষ্কালের সর্বোচ্চ সময় পর্যন্ত তারা বেঁচে থাকত, অর্থাৎ শতবর্ষও অনেক ক্ষেত্রে ধরা হয় শাস্ত্র প্রয়োগে। সকল সংসার ও সুখভাজ জানা, শুধু বেঁচেই থাকতেন তারা তা নয়, সকল প্রকার সংসার জীবনে ভোগ করা যায়, অর্থাৎ সংসার ও সুখভাজ অর্থাৎ সংসার সুখ ভোগ করা যায় এমন সুখ তারা ভোগ করতেন এখানকার প্রজারা, অর্থাৎ এখানকার শাসন এবং সমৃদ্ধির পরিচয়ও আলোচ্য লাইনে রয়েছে। তথাহি যেরকম
বা সেইরূপ স্ফোট প্রবাদ বৈয়াকরণেষু গ্রহ সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রেষু ভূত বিকারবাদ সাংখ্যেষু গুল্ম বৃদ্ধি বনভূমিষু গণ্ডকোত্থানং পর্বত বনভূমিষু দৃশ্যতে ন প্রজাসু। এখানে অবশ্যই অলঙ্কারের প্রয়োগ নেতিবাচক অর্থে বলে, যেমন স্ফোট প্রবাদ। স্ফোট একটি তাৎপর্যপূর্ণ শব্দ। এর অর্থ হচ্ছে স্ফোট বা স্ফুট থেকে স্ফোট কথাটা এসছে। স্ফোট, বিস্ফোট, স্ফুরণ বা প্রকাশ, যার অর্থ আক্ষরিক অর্থ। কিন্তু তাৎপর্যগত অর্থ হচ্ছে প্রাচীন শব্দশাস্ত্র বা অলঙ্কারশাস্ত্র বা ব্যাকরণ শাস্ত্রের বিষয় রূপে, মূলত ব্যাকরণ শাস্ত্রের বিষয় স্ফোট। সেখানে স্ফোট বলতে শব্দ নিহিত বা শব্দর মধ্যস্থিত যে অন্তর্নিহিত শক্তি বা সূক্ষ্ম শক্তি, তাকে আমরা স্ফোট বলে জানি। তো যাই হোক, এখানে শুধু জেনে রাখতে হবে যে স্ফোট ব্যাকরণ বা সাহিত্যতত্ত্বের বিষয় বা ব্যাকরণ গ্রন্থের বিষয়। সে স্ফোট প্রবাদ বা স্ফোট তত্ত্ব যেমন ব্যাকরণেই দেখা যায়, গ্রহ সংক্রান্তি অর্থাৎ বিভিন্ন গ্রহ উপগ্রহ তাদের গমন নিষ্গমন বা পরিক্রমণ ইত্যাদি যেমন জ্যোতিষশাস্ত্রের বিষয়, ভূত বিকারবাদ সাংখ্যেষু। প্রাচীন ভারতীয় স্বরদর্শনের মধ্যে আমরা সাংখ্য দর্শনের নাম জেনেছি, কপিল মুনির প্রবর্তিত। সেই সাংখ্য দর্শনে পঞ্চভূতের কথা স্বীকার করা হয়। ক্ষিতি, অপ, মরুত, বোম, তেজ। সে পঞ্চভূত থেকে পঞ্চবিংশতি তত্ত্ব, সেখানে সৎকার্যবাদ প্রভৃতি বর্ণনা রয়েছে। তো সেই সাংখ্য দর্শনেই এই ভূত বিকারবাদ বা পঞ্চভূতের তত্ত্ব দেখা যায়। গুল্ম বৃদ্ধি বনভূমিষু। এই গুল্ম আমরা গাছদের বিভিন্ন শ্রেণী সম্পর্কে জানি, বৃক্ষ, গুল্ম, বিরুৎ। তো তার মধ্যে গুল্মের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ গুল্মের বৃদ্ধি বা বনের বৃদ্ধি আমরা বন জঙ্গলের মধ্যে লক্ষ্য করি। গণ্ডক উত্থানং পর্বত ভূমিষু। তা গণ্ডক বা গণ্ডারদের যে উত্থান বা লাফালাফি, সেটা পার্বত্য প্রদেশেই বা পার্বত্য বনপ্রদেশেই লক্ষ্য করা যায়। কিন্তু এটা গেল প্রত্যেকটা শব্দের তার নিজস্ব পক্ষে অর্থ। বিপরীত অর্থে বা আর্যাবর্তের পক্ষে অর্থটা কীরকম, যে স্ফোট প্রবাদ কেবল ব্যাকরণ গ্রন্থেই আছে। এই স্ফোটের অর্থ শব্দনিহিত বা শব্দের অন্তর্নিহিত সূক্ষ্ম শক্তি। আরেকটি স্ফোট শব্দের অর্থ হচ্ছে যে কোনো ধরনের ফোড়া, অর্থাৎ ফোড়া জাতীয় একটা রোগ, যা কিনা আর্যাবর্তের লোকের মধ্যে ন প্রজাসু, অর্থাৎ আর্যাবর্তের প্রজাদের মধ্যে দৃশ্যতে ন প্রজাসু, অর্থাৎ প্রজাদের মধ্যে দেখা যায় না। এই স্ফোটের একটা অর্থ আসলো। অর্থাৎ স্ফোটটা কোথায় দেখা যায়? শব্দ অন্তর্নিহিত শক্তি হিসাবে ব্যাকরণ গ্রন্থে আলোচিত হয়, কিন্তু স্ফোট বা ফোড়া আর্যাবর্তের প্রজাদের মধ্যে দেখা যায় না। গ্রহ সংক্রান্তি অর্থাৎ সূর্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ, উপগ্রহ, এদের যে গতি সংক্রান্ত আলোচনা, সেটা জ্যোতিষশাস্ত্রে রয়েছে বা জ্যোতির্গ্রন্থ রয়েছে। কিন্তু এখানে বলা হচ্ছে গ্রহ সংক্রান্তি, অর্থাৎ বিভিন্ন গ্রহদোষের কথা আমরা যে সমাজ জীবনে শুনে এসেছি বা শাস্ত্র কথায় শুনে এসেছি। তো সেই সমস্ত ব্যবহার বা সেই সমস্ত উপসর্গ বা লক্ষণ এই প্রজাদের মধ্যে, আর্যাবর্তের প্রজাদের মধ্যে লক্ষ্য করা যায় না, অর্থাৎ এদের উপরে গ্রহের কোনো অপদোষ লক্ষ্য করা যায় না। একই রকমভাবে ভূত বিকারবাদ, অর্থাৎ ওই ভূত প্রেতের ব্যাপার এখানে লক্ষ্য করা যায় না আর্যাবর্তের প্রজাদের মধ্যে। সবশেষে আবার বলা হচ্ছে কি, গুল্ম বৃদ্ধি। গুল্মও এক প্রকার রোগের কথা বলা হচ্ছে, যেটাকে আমরা প্লীহা রোগ বলে জানি। অর্থাৎ কোনো একটা স্থানে রক্ত জমাট বেঁধে একটা রোগ হয়, প্লীহা রোগ বা প্লীহা গ্রন্থির কারণে হতে পারে। তো সেই প্লীহা রোগও এখানকার প্রজাদের মধ্যে দেখা যায় না। গণ্ডক উত্থান, অর্থাৎ গণ্ডারের লাফালাফির কথা বলা হয়েছিল, যেটা পার্বত্য বনে দেখা যায়। তো এখানেও গণ্ডরোগ, অর্থাৎ গণ্ড দেশের একটা বিশেষ ফোড়া, সেই ধরনের রোগও আর্যাবর্তের প্রজাদের মধ্যে লক্ষ্য করা যায় না। অর্থাৎ প্রথমেই যে বলা হয়েছিল, আর্যাবর্ত নামক দেশে সমস্ত ধর্মকর্মের উপদেশে এখানকার মানুষেরা দীর্ঘ আয়ুযুক্ত, কারণ সমস্ত রোগ ব্যাধি এদের দূরীভূত, কারণ এই রোগগুলি তাদের দেখা যায় না, যেগুলি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। তো এখানে প্রতিটি শব্দেরই এরকম অর্থ আমরা খুঁজে পাচ্ছি, যে কোথাও স্ফোট কথাটির অর্থ হচ্ছে শব্দ অন্তর্নিহিত শক্তি, কোথাও স্ফোটের কথা অর্থ হচ্ছে ফোঁড়া,
কোথাও গ্রহ সংক্রান্তির কথা, আমরা সূর্যগ্রহণের গতি সংক্রান্ত বিদ্যার কথা জানছি, কোথাও গ্রহের অপদোষের কথা বলতে পারছি বা গ্রহের দোষের কথা জানতে পারছি, কোথাও ভূতবিকার বলতে পঞ্চভূতের কথা স্বীকার করা হচ্ছে, কোথাও ভূতবিকার বলতে ভূতপ্রেতের উপদ্রবের কথা বলা হচ্ছে, কখনো আবার গুল্মবৃদ্ধি বলতে গুল্ম বা গাছের কথা বলা হচ্ছে, কোথাও গুল্ম বলতে প্লীহা রোগের কথা বলা হচ্ছে, আবার কোথাও গণ্ডকোত্থান বলতে গণ্ডারের কথা উল্লেখ আছে, আবার কখনো সেই গণ্ডক বলতে গণ্ড রোগের কথা উল্লেখ করা হচ্ছে। এইভাবে বিবিধ অর্থ ধরে ধরে আমাদের বর্ণনাটাকে সম্পূর্ণ করতে হবে। এখানেও শব্দার্থগত যা জানার বিষয়, শব্দগুলো ধরে ধরে পড়তে হবে। জীবিন অর্থাৎ জীবন ধারণকারী, ব্যাধি ব্যতিকর অর্থাৎ ব্যাধি অর্থাৎ রোগ ব্যাধি, দৃশ্যতে মানে দেখা যায়, গ্রহ সংক্রান্তি একটা অর্থ গ্রহেদের গতি সংক্রান্ত বিদ্যা, আর একটা গ্রহ সংক্রান্ত যে গ্রহের উপদ্রব, গুল্মবৃদ্ধি গুল্মলতা, ব্যাকরণগত বিষয় যস্মিন অনবরত যস্মিন যুক্ত অনবরত, শান্তা সমর্থক বীরতা, ব্যাধি অর্থাৎ রোগহ, প্রজাসু অর্থাৎ জনেষু,